আসসালামু আলাইকুম। খোরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, আর সেই নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বের নতুন অধ্যায় শুরু হলো ৭১-এর বীর শহীদদের স্মরণ করে। শপথ নেয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে তার এই প্রথম শ্রদ্ধা নিবেদনকে ঘিরে স্মৃতিসৌধে ছিল গাম্ভীর্য আর আবেগের আবহ। ইফতেখার রেজার রিপোর্ট। ৭১-এর রক্তস্নাত ইতিহাসের সাক্ষী এই প্রান্ত, যেখানে একটি জাতির স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন লাখো শহীদ। সেই স্মৃতির মিনারে আজ শ্রদ্ধা জানালেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। ফুলের সঙ্গে যেন নীরবে ফিরে এলো ৭১-এর সেই আত্মত্যাগের স্মৃতি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। নিস্তব্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাত্র একদিন আগেই বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সংসদ সদস্যের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে তার এই নতুন অধ্যায়। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা থাকবে তার, আর দেশের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ দেশ গড়তে অবদানও থাকবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। গ্যাস সংকটের পাশাপাশি সারা দেশে বিদ্যুৎ সংকটও বড় হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং বাড়িয়েছে বিদ্যুৎ বিভাগ। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে অপেক্ষার লাইন রয়েছে যানবাহন চালকদের। দীর্ঘ সময়ে অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ করছে তারা। সকালে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা যায় গ্যাসের চাপ কম থাকায় লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ব্যক্তিগত গাড়িতে ২০০ থেকে ৫০০ টাকার গ্যাস নিতে পারলেও সিএনজি অটোরিকশা পাচ্ছে মাত্র ২০ থেকে ৮০ টাকার গ্যাস। ফলে প্রয়োজনীয় গ্যাস নিতে ঘন ঘন স্টেশনে আসতে ভোগান্তিতে পড়েছে চালকরা। তাদের অভিযোগ, গ্যাসের জন্য অপেক্ষা করতেই দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছে, গ্যাসের চাপ কম থাকায় সীমিত পরিমাণে সরবরাহ করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালীর একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? কাকলি, গ্যাস সংকট কিন্তু আসলে চরম আকার ধারণ করেছে। ফিলিং স্টেশন অর্থাৎ সিএনজি স্টেশনগুলিতে কিন্তু গাড়ির চাপ আজকে সাপ্তাহিক ছুটি, তারপরেও কিন্তু কিছুটা আছে। আর গ্যাস লাইনে গ্যাসের চাপ খুবই কম, সেজন্য কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এই যারা গাড়ি চালাচ্ছেন সেই সব ড্রাইভারদের। তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অপেক্ষা করার পর যখন লাইনে গ্যাস নেওয়ার জন্য আসেন তখন দেখা যাচ্ছে যে যেই সিএনজি অটোরিকশায় ৩০০ টাকার বা ৩২০ টাকার গ্যাস নেওয়া সম্ভব, সেখানে তারা হয়তো ১২০ টাকা ১৩০ টাকার গ্যাস পাচ্ছেন, যার ফলে প্রতিদিন তাদেরকে ৩ বেলায় গ্যাস নিতে হচ্ছে। এর ফলে সময় নষ্ট হচ্ছে, যাত্রী নিতে পারছেন না এবং তাদেরকে যে পরিমাণ ভাড়া দিতে হয় মালিককে, সিএনজির ভাড়া, গাড়ি ভাড়া, সেইটা তারা দিয়ে ডেলি ৩00-৪০০-৫০০ টাকার বেশি নিয়ে যেতে পারেন না, যার ফলে পরিবার পরিজন নিয়ে তাদের একটা বিপাকে পড়তে হচ্ছে। এবং সিএনজি স্টেশনের যে মালিকরা তারাও বলছেন যে আসলে এই মানুষজন সিএনজি নেওয়ার জন্য লাইনে এসে দাঁড়ান, কিন্তু তারা তাদের চাহিদা মতো গ্যাস দিতে পারেন না। এবং কয়েকটি সিএনজি স্টেশন আমরা দেখেছি যেখানে বন্ধ ছিল এবং বন্ধ থেকে তারা
এলএনজি যে গ্যাস সেটা দিতে পারছেন, সিএনজি দিতে পারছেন না, বলছেন যে বন্ধ, কারণ তার আর চাপ নেই এবং সন্ধ্যার পর বা কিছুটা চাপ আসতে পারে তখন দিতে পারবে। তো এই অবস্থা কিন্তু যাচ্ছে। গত 21 জুলাই থেকে কিন্তু এই গ্যাস সংকট শুরু হয়েছে, এখনও চলছে এবং এই গ্যাস সংকটের আরও যে মূল কারণ সেটা হচ্ছে যে কক্সবাজারের মহেশখালীর যে আপনার এক্সিলারেট এনার্জির যে টার্মিনাল, সেখান থেকে কিন্তু মজুদ একবারে কমে গেছে এবং সেখান থেকে সরবরাহ করতে পারছে না বলে এই গ্যাস সংকটটা আরও বাড়ছে এবং এই গ্যাস সংকট বাসাবাড়িতেও কিন্তু প্রভাব ফেলছে। সঠিক সময়ে কিন্তু তারা অনেকে পরিবার পরিজন নিয়ে রান্নাবান্না করাটা সমস্যা হচ্ছে এবং এছাড়া কলকারখানা যেখানে আছে নরসিংদী সহ বিভিন্ন জেলায়, গাজীপুর, সেখানে দেখা যাচ্ছে অনেক কারখানা উৎপাদন বন্ধ করতে হচ্ছে এবং যাদের যে শ্রমিক আছে শ্রমিকদেরকে ছুটিতে পাঠাতে হচ্ছে এবং সেক্ষেত্রে শ্রমিকদের যাদেরকে ছুটিতে পাঠানো হচ্ছে তাদেরকে আবার এই ছুটির সময়টায় বেতন পাবে কিনা সেটাও কিন্তু একটা দুশ্চিন্তা শ্রমিকদের মধ্যে আছে এবং মালিকরাও কিন্তু এই যে উৎপাদন করতে পারছেন না, এর ফলে বন্ধ রাখতে হচ্ছে, যে ক্ষতি বা লোকসান হচ্ছে সেটা কিভাবে পোষাবেন সেই চিন্তাও তারা করছেন। তো আসলে গ্যাস সংকটটার সমাধান দ্রুত না হলে সংকট আরও বাড়লে কিন্তু এটার প্রভাব নেতিবাচকই পড়বে, এমনটাই বলছেন এই গ্যাসের সাথে যারা কাজ করেন, গ্যাস নিয়ে যাদের কর্মকাণ্ড, তারা খুব চিন্তায় দিন কাটাচ্ছেন। কাকলি। দর্শক, জানছিলাম জ্বালানি পরিস্থিতির খবর। কয়েক ঘন্টার আকস্মিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপাকে পড়েছে হাজারো মানুষ। শনিবার গভীর রাতে 1 থেকে 1.5 ঘন্টার বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে জেলা শহরের মুসলিমপাড়া, কালাডিবা, গঞ্জপাড়া, মেহেদিবাগ সহ বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। হঠাৎ করে পানি বাড়ার কারণে মানুষজন ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তাঘাট ও দোকানপাটে আশ্রয় নেয়। খাগড়াছড়ি দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ ছিল, তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার ও থাকার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে খবর জানতে এখন যাচ্ছি খাগড়াছড়িতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু তাহের, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাহের, নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জনজীবনের কি অবস্থা দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, গতকাল রাতে যে কয়েক ঘন্টার যে বৃষ্টি, এই বৃষ্টিতে মূলত খাগড়াছড়ির নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। মানুষ ঘুম থেকে উঠে হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই পানিতে সব নিমজ্জিত হয়ে যায়। তারা এক কাপড়ে ছেলে মেয়েদেরকে নিয়ে উঁচু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি জেলা শহরের মেহেদিবাগ এলাকায়। এখন এখানে এই উঁচু এলাকায় অনেকগুলো পরিবার অপেক্ষা করছেন। তারা সকাল থেকে এখন পর্যন্ত কোনো খাবার পাননি, যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন। এখন থেকে প্রায় আধ ঘন্টা আগে খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত এখানে এসেছিলেন। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন, আশা করছেন বিকেল নাগাদ যদি পানি নেমে যায় দুর্গত মানুষ হয়তো বাড়িঘরে ফিরতে পারবে এবং তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং শুকনো খাবারের ব্যবস্থার কথা বলা হয়েছে। আমি কথা বলেছিলাম দীঘিনালা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে। ঢাকা থেকে যে সমস্ত পর্যটকরা আছেন তারা এখনো দীঘিনালার মাইনি এলাকায় আটকা পড়ে আছেন। দীঘিনালা খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে মূলত যানবাহন চলাচল বন্ধ হয়েছিল পাহাড় ধসের কারণে। এখন যানবাহন চলাচল শুরু হলেও কিন্তু সাজেকের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। এই যে আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা হঠাৎ করে এই ধরনের এত পানি কখনো দেখেনি এই পাহাড়ি ঢল। অনেকেই বলছেন মেঘ বজ্রপাত হওয়ার কারণে মূলত এই কয়েক ঘন্টার মধ্যে এই বিপুল সংখ্যক পানি এসেছে। এখন লোকজন অপেক্ষায় আছেন কখন পানি কমবেন, তারপর তারা বাড়িঘরে ফিরবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি। 40 মিটার দৈর্ঘ্যের 3টি সেতু তৈরি হচ্ছে 91 কোটি টাকায়। ব্যয়বহুল এ প্রকল্প আবার তৈরি হয়েছে কোনো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই ছাড়াই। রামপুরা খালের মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে 3টি সেতু নিজেদের অর্থ খরচ করে তৈরি করছে ডিএনসিসি। কিন্তু এসব সেতু স্বস্তির বদলে ভোগান্তি বাড়ানোর পাশাপাশি যানজটের কারণ হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। নাজিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। আফতাবনগর আর বনশ্রী দুই এলাকার মাঝে বয়ে গেছে রামপুরা খাল। দুই এলাকার সংযোগ তৈরিতে একটি খালের উপরই তৈরি হচ্ছে 3টি পৃথক সেতু। 3টি সেতু তৈরি হচ্ছে মাত্র 1.5 কিলোমিটার জায়গায়।
একটি পথচারী আর দুটি যানবাহন চলাচলের জন্য তৈরি করছে সংস্থাটি। ব্যয় হচ্ছে প্রায় 91 কোটি টাকা। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পের আগে হয়নি কোনো ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই। মাত্র 2 মাসের মধ্যেই তড়িঘড়ি করে প্রকল্প পাশ করেন উত্তরের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। অনিয়মের এ প্রকল্পে এরই মাঝে শেষ হয়েছে একটি পথচারী সেতুর কাজ। সেতুর উচ্চতা বাধাগ্রস্ত করতে পারে পানিপথের যোগাযোগও। রামপুরা খালের দুপাশের বাসিন্দাদের ভোগান্তির কথা বিবেচনা করে তড়িঘড়ি করে 3টি সেতু নির্মাণের প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে এর ফলাফল কি হবে তা নিয়ে স্পষ্ট ধারণা ছিল না ডিএনসিসির, যার ফলে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর গবেষণা বলছে এই 3টি সেতু দিয়ে চলাচলের ফলে গড় যাত্রা সময় কমবে না, উল্টো বাড়বে। MIST ট্রাফিক সিমুলেশন করে 4টি সম্ভাব্য ফলাফল তুলে ধরেছে। সহজ করে বললে, যেখানে বনশ্রী থেকে রামপুরা হয়ে আফতাবনগর যাওয়ার পথ যানজট ছাড়া 10 থেকে 12 মিনিটের সেতু তৈরি হলে সে পথ দাঁড়াবে 20 থেকে 25 মিনিটে। একই সাথে খালের পাশের রাস্তায় যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ, তৈরি হবে ভয়াবহ যানজট। প্রকল্প অনুমোদনের আগে এ নিয়ে কোনো ধারণাই আমলে নেয়নি সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরাও। সমীক্ষা ছাড়া একটা সিটি কর্পোরেশন কীভাবে ব্রিজ করতে পারে? এটা তো কোনোভাবেই এটা অ্যালাউ করবার সুযোগ নেই। তাহলে এই যে টাকাটা অনুমোদন দিল, ইমপ্লিমেন্টেশনে গেল, তাহলে এই কর্তৃপক্ষকে তো দায়ী করা উচিত যে কীভাবে রাষ্ট্রের টাকা ব্যয় করে আমরা 3টা ব্রিজ করলাম যার সমীক্ষাই হয়নি। তো এটা একটা কারিগরি অপরাধ। এই অপরাধগুলো একের পর এক হয়ে যাচ্ছে এবং এমন অনেক, আমরা তো আগে বলতাম যে সমীক্ষাগুলো দুর্বল, এখন দেখা যাচ্ছে সমীক্ষা ছাড়াই ব্রিজ হচ্ছে। তাহলে তো আসলে আমরা কোনো পরিবর্তন তো দেখা যাচ্ছে না, বরঞ্চ সরকারি টাকা খরচ করে দেখা যাবে এখানে আরও যানজট বাড়ছে। ডিএনসিসির বর্তমান প্রশাসক দায় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া প্রশাসনের উপর। বলছেন, নিজস্ব অর্থে এই প্রকল্প বাস্তবায়ন ডিএনসিসির তহবিলে চাপ বাড়িয়েছে। সিটি কর্পোরেশন অর্থ অলরেডি ব্যয় হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো এখানে আর প্রকল্পটাকে বন্ধ করার আমি কোনো যৌক্তিকতা দেখিনি। হয়তো ইমার্জেন্সি বেসিসে এই কাজটা করলে ভালো হতো, যেহেতু আমরা এটার সুফল পেতে পেতে আর আমার কাছে কেন যেন মনে হয় যে আরও কিছুদিন সময় লাগবে। এই হলো অবস্থা। টেন্ডার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তারা একটু ফিজিবিলিটি স্টাডি করে চিন্তাভাবনা করে কাজটা করলে ভালো হতো। চুক্তি অনুযায়ী 2026 সালের ডিসেম্বরে 3টি সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানের। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এই ছিল মোথানের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।